নমস্কার বন্ধুরা, আজকে আমি ভূগোলের বদ্বীপের প্রকারভেদ সম্পর্কে তোমাদের বলবো। তিনভাবে বদ্বীপের শ্রেণীবিভাগ কিন্তু হয়ে থাকে, যথা অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ, আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ, গঠনের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ, অবস্থান মান অনুসারে পৃথিবীর যাবতীয় বদ্বীপকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায়। একটা ত্রিকোণাকৃতি, একটা হ্রদ বদ্বীপ বা সমুদ্র বদ্বীপ। ত্রিকোণাকৃতির যে বদ্বীপটা আছে সেটা উপনদী, যেখানে মূল নদীর সঙ্গে মিলিত হয় সেখানে উপনদী বাহিত যাবতীয় বস্তুভার যথা কাকর বাড়ি, পলি ইত্যাদি কিন্তু সঞ্চিত হয়ে ত্রিকোণাকার ভূখণ্ড কিন্তু গড়ে তোলে। একে বলা হয় ত্রিকোণাকার বদ্বীপ। দামোদর যেখানে হুগলি নদীর সাথে মিশেছে সেখানে এরূপ ভূমিরূপ কিন্তু গড়ে উঠেছে। এছাড়া পার্বত্য অঞ্চলে ছোট ছোট খরস্রোতা নদীগুলো এবং মরু অঞ্চলে ওয়াদিগুলো লোকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণস্থায়ী নদী যেগুলো, সেগুলো কিন্তু এই জাতীয় ভূমিরূপ কিন্তু সৃষ্টি করে। আবার হ্রদ বদ্বীপকে বিশাল হ্রদের স্থিত জলরাশি ওপর যদি কোনো নদী এসে পড়ে তাহলে সহজেই দ্বীপ গঠিত হয়, একে হ্রদ দ্বীপ বলা হয়। যেমন ইউরোপের ভলগা নদী ক্যাস্পিয়ান সাগরে, পৃথিবীর বৃহত্তম হ্রদ যেটা ক্যাস্পিয়ান সাগর, সেখানে পতিত হওয়ার জন্য সেই মোহনার সন্নিকটে কিন্তু হ্রদ বদ্বীপ সৃষ্টি হয়েছে। সমুদ্র বদ্বীপ, পৃথিবীর অধিকাংশ নদী কোথায় গিয়ে পড়েছে? সমুদ্রের মধ্যে। তো মোহনার সন্নিকটে সমুদ্রের যদি অগভীর হয় তাহলে নদীবাহিত যাবতীয় বস্তুভার কিন্তু সেখানেই সঞ্চিত হয়ে থাকে। এভাবে সমুদ্রের উপর গঠিত বদ্বীপকে কি বলা হয়? সমুদ্র বদ্বীপ বা সুন্দরবন এই প্রকারই কিন্তু বদ্বীপের উৎকৃষ্ট উদাহরণ। তারপরে কি আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। আকৃতি অনুসারে দেখো, সাধারণভাবে বদ্বীপগুলোকে আকৃতির গ্রিক বর্ণমালা ডেল্টার মতন দেখা দেয়, তথাপি এদের সকলের আকৃতি একরকম নয়। পৃথিবীর নানা আকৃতির বদ্বীপ দেখা যায়। আকৃতি অনুসারে ভূপৃষ্ঠের দ্বীপগুলো চার ভাগে কিন্তু বিভক্ত, যেমন ধনুকাকৃতি, আর পক্ষীপাদ বা পাখির পায়ের আকৃতি, তারপরে হচ্ছে তীক্ষ্ণাঙ্গ বা কাসপেট বদ্বীপ বা ক্ষারীয় বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ, এখানে দেখো তোমরা যেসব বদ্বীপ সমুদ্রের দিকে ধনুকের মতন বেঁকে অবস্থান করে, ল্যাটিন শব্দ অ্যারকাস, যেটা ধনুকের মতন অবস্থান করে, ধনুকাকৃতির বদ্বীপকে বলা হয়। এই প্রকার বদ্বীপের কিন্তু মাত্রাহীন বাংলা ব অক্ষর বা গ্রিক বর্ণমালা ডেল্টার মতন হয়। গঙ্গা নদী, নীল নদী, পো, হোয়াংহো ইত্যাদি নদীগুলো এই ধনুকাকৃতি নদী। পাখির যে পায়ের মতন, সেটা হচ্ছে যেসব বদ্বীপে আকৃতির পায়ের আঙ্গুলের মতন হয় সেগুলো কিন্তু পক্ষীপাদ বা আঙ্গুলাকৃতি বদ্বীপ হয়। এগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর কিন্তু এই ধরনের বদ্বীপ। আবার দেখো, তীক্ষ্ণাঙ্গ বা কাসপেট বদ্বীপ, যেসব দ্বীপগুলি গঠনের ক্ষেত্রে দেখা যায় মূল নদীর মোহনাটি কারাতের তীক্ষ্ণ দাঁতের মতন খাঁচকাটা মতন সমুদ্রের দিকে গিয়ে বেরিয়েছে, সেগুলোকে তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ বলা হয়। ল্যাটিন শব্দ কাসপেটের অর্থ হচ্ছে তীক্ষ্ণ। ইতালির টাইবার, স্পেনের অ্যাব্রো নদী কিন্তু এই ধরনের অন্তর্গত। আবার বদ্বীপের আকৃতি কেমন হবে তা নির্ভর কিন্তু কতগুলো বিষয়ের উপর করে, যেমন নদী প্রবাহের পরিমাণ, কতটা পরিমাণ সে নিয়ে আসছে, বস্তুর কতটা ভার, তারপরে তোমার পলিকণা আয়তন কত, তারপর তোমার জলের লবণতা কত, জলের উষ্ণতা, তরঙ্গের শক্তি, ভূগাঠনিক আলোড়ন, সমুদ্রের তল, উপকূলীয় সমুদ্র স্রোত, এসব কিন্তু সব কিছুই কী করে ডিপেন্ড করে। তারপরে দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকম অবস্থার কথা দেখা দিয়েছে। দেখো এখানে চিত্রটা কিন্তু, এটা পরবর্তীতে আমি আলোচনা করার সময় চিত্রটা দেখা যাচ্ছে। তারপরে দেখো ক্ষারীয় বদ্বীপ, কোনো নদীর খাড়ির মধ্যে পতিত হয়। যেমন সেই নদীগুলো কি হয়, বদ্বীপের যদি উতল আকারে সমুদ্রের দিকে না গিয়ে খাড়ির মধ্যেই কি সীমাবদ্ধ হয়ে পড়ে, ক্ষারীয় বদ্বীপ বলা হয়। ফ্রান্সের সিন, জার্মানির রাইন প্রভৃতি কিন্তু ক্ষারীয় বদ্বীপ। গঠনের আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। সমুদ্র তরঙ্গের ক্ষমতা এবং বস্তুভারের পরিমাণের আয়তন অনুসারে কিন্তু কি হয়, এই বদ্বীপ কিন্তু বিভিন্ন রকম হয়। গঠনমূলক বদ্বীপ, ধ্বংসাত্মক বদ্বীপ। এবার দেখো গঠনমূলক কীরকম,
এখানে হচ্ছে সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটার প্রভাবে ব্যতীত শুধুমাত্র বিপুল পরিমাণ নদী ক্ষয়জাত পদার্থসমূহ অগভীর সমুদ্রে সঞ্চিত হয়ে যেমন বদ্বীপ সৃষ্টি করে, তো এগুলোকে কি বলা হয়, গঠনমূলক, মানে জিনিসপত্র নিয়ে এসে একটা ভূপ্রকৃতি যেটা সৃষ্টি করলো। কিন্তু এখানে আবার দেখো দুটি উপবিভাগ আছে, একটা ব্যঞ্জনী বা জিভাগ্র আকৃতি বদ্বীপ আর একটা দীর্ঘায়িত পাখির পায়ের আকৃতি বিশিষ্ট। নীল নদের বদ্বীপটি কিন্তু প্রথম শ্রেণী বিভক্ত, মানে হচ্ছে জিভাগ্রর মতন, আর মিসিসিপির বদ্বীপটা কিন্তু পাখির পায়ের মতন। ধ্বংসাত্মক বদ্বীপ আবার কি, জোয়ার ভাটা এবং সমুদ্র তরঙ্গে আঘাতে যেসব বদ্বীপের যে আকৃতি আয়তন অনবরত পরিবর্তন হতে থাকে তাদের কি বলা হয়, ধ্বংসাত্মক বদ্বীপ। এখানে দেখো, এখানে আবার তরঙ্গ প্রবাহিতর ফলে, জোয়ার ভাটার ফলে যেগুলো নাকি সবসময় পরিবর্তন হতে থাকে, এর পরিবর্তন তো হবেই। দুটো জল, নদীর জল আবার সমুদ্রের জল, লবণাক্ত এবং মিষ্টি জল একসাথে হয়ে পলির আধিক্য বেশি থাকে যেসব অঞ্চলে, সেসব ধ্বংস তো হবেই, কিন্তু যেটা মানে ক্ষণস্থায়ী একদমই টিকে থাকে না সেগুলো হচ্ছে এই ধ্বংসাত্মক বদ্বীপ। যেমন জোয়ার ভাটার ফলে ব্রাজিলের সাও ফ্রান্সিসকো নদীর ওপর বদ্বীপ যে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। যার মেনাম, মেক ইত্যাদি নদীর বদ্বীপ দ্বিতীয় শ্রেণীভুক্ত বদ্বীপের অন্তর্গত। বদ্বীপ গঠনের বিভিন্ন পর্যায়। এবার দেখো, এই বদ্বীপ যে গঠিত হবে তার আবার বিভিন্ন পর্যায়ও কিন্তু আছে। এটার আবার কতগুলো, 3টি পর্যায়ে বিভক্ত। কি কি? মৃতপ্রায় বদ্বীপ, বদ্বীপের যে অংশ গঠন কার্য অনেক দিন আগেই শেষ হয়ে গেছে আর নতুন করে পরিসঞ্চয় যেখানে হয় না তাকে কি বলে, মৃতপ্রায় বদ্বীপ। যেটা নাকি গঙ্গায় বদ্বীপের উত্তরাংশ কিন্তু মৃতপ্রায় বদ্বীপের অন্তর্ভুক্ত। আবার দেখো পরিণত বদ্বীপ, বদ্বীপের যে অংশ ভূগঠনিক সাম্প্রতিক সমাপ্ত হলেও মাঝে মাঝে নতুন পরিসঞ্চার হয়, যেমন গঙ্গার বদ্বীপের মধ্যভাগটা কিন্তু এই ধরনের পরিণত বদ্বীপ। আবার সক্রিয় বদ্বীপ কি, যেটা সবসময় গঠন কার্য পুরোদমে হয়েই চলছে, মানে প্রতিদিন যেখানে বদ্বীপ গঠন হচ্ছে, এটা সুন্দরবনে সক্রিয় কিন্তু বদ্বীপটা আমরা দেখতে পারি। আবার দেখো এখানে কতগুলো যে চিত্র তোমরা দেখলে বিভিন্ন আকৃতির বদ্বীপ। এই দেখো টাইবার নদীর বদ্বীপটা কি ধরনের দেখেছো, এখানে টাইবার নদীর বদ্বীপটা কিন্তু এই যে সমুদ্রের সাথে যে মিশেছে, এখানে কিন্তু এই যে আকৃতিটা। আবার রাইন নদীর বদ্বীপটা দেখো, অবস্থা দেখো। নীল নদেরটা এই যে, মিসিসিপিটা একদম পাখির পায়ের মতন দেখো। এই যে একটু আগেই পড়লাম যে নীল নদের বদ্বীপটা কিন্তু কিসের মতন হবে, তোমার নীল নদের জিহ্বা কি বলে, ব্যঞ্জনী বা জিহাগ্র। এই যে নীল নদের বদ্বীপটা ব্যঞ্জনী বা জিহাগ্রর মতন। আবার মিসিসিপির বদ্বীপটা হচ্ছে তোমার পাখির পায়ের মতন। আবার আগের পৃষ্ঠায় আমরা দেখলাম এক ধরনের এই যে বদ্বীপের প্রথম অবস্থা, এই যে স্থলভাগ থেকে যখন নদীটা আসে তখন আস্তে আস্তে এইভাবে তোমার জলটা যখন সমুদ্রে পড়ে, কিন্তু ধীরে ধীরে কি হয়, দ্বিতীয় অবস্থা কি, এই যে চারিদিকে পলিগুলো বেশি পরিমাণে জমতে থাকে, এবং তৃতীয় অবস্থা পুরো দমে এই নবীন বদ্বীপ তোমার সৃষ্টি হয়, মানে একদম কমপ্লিট, মানে গঙ্গার এখন যে পরিভাগের অবস্থা সেটা কিন্তু এই তৃতীয় অবস্থার রূপটাই এখন আছে। আচ্ছা, নেক্সট কি আছে, বদ্বীপ গড়ে ওঠার কারণ বা বদ্বীপ গঠনের অনুকূল অবস্থাসমূহ। নিম্নলিখিত কারণগুলোর জন্য বদ্বীপ কিন্তু সুন্দর করে গড়ে উঠবে। কারণগুলো কি 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 পয়েন্টগুলো আছে, সমুদ্রের জোয়ার ভাটার প্রকোপ কম থাকা আবশ্যক। সবসময় যদি অতিরিক্ত জোয়ার হয় তাহলে কি হবে, বদ্বীপটা তো নরম পলি মাটিতে তৈরি, তো সেটা তো বারবার ভেঙে যাবে, তাই না? নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের পক্ষে বিশেষ উপযোগী হয়। মানে নদীর স্রোতের বিপরীত দিকে, মানে যেটা নাকি ভূমির দিকে যদি বায়ু প্রবাহ বেশি থাকে তাহলে কিন্তু সেটার সুন্দর করে বদ্বীপ গঠিত হতে সাহায্য করে। উন্মুক্ত সমুদ্রের চেয়ে ঘেরাও সমুদ্র কিন্তু বদ্বীপ গঠনে, গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পরিণত হওয়ার অন্যতম কারণ কিন্তু এই ঘেরাও সমুদ্র, মানে 3 দিক ঘেরা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এই জন্য এই ঘেরাওয়া সমুদ্র যে থাকে বঙ্গোপসাগরের এই জায়গাটাতে বৃহত্তম বদ্বীপ সৃষ্টি হয়েছে। আবার দেখো নদী মোহনায় অবক্ষেপণের হার, সমুদ্রের স্রোতের অপসারণের ক্ষমতা বেশি হওয়ার জন্য অন্যতম বদ্বীপ গঠনের শর্ত। বদ্বীপ গঠনের জন্য নদীতে বস্তুভারের পরিমাণ অধিক থাকা বাঞ্ছনীয়। বদ্বীপ গঠনের জন্য নিম্নভূমিতে নদীর দৈর্ঘ্য বেশি হওয়া জরুরি। এর ফলে স্রোতের বেগ কম থাকে, যা বদ্বীপ গঠনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। উপকূলের গঠন, তারপরে শিলাস্তরের বিন্যাস, ঢাল, অবক্ষেপণ কার্য অনুকূল হওয়া দরকার। উপকূলের
সন্নিকটে সমুদ্রের অবগভীর হওয়া একান্ত প্রয়োজন, না হলে কিন্তু নদীর স্রোতে সমস্ত বস্তু কিন্তু সমুদ্রতলে তলিয়ে যাবে। মোহনার সন্নিকটে জলের ঘনত্ব বেশি থাকা দরকার, তাহলে বস্তুভার সহজেই কি হবে, অধক্ষেপিত হবে। বিভিন্ন ঋতুতে নদীতে জলপ্রবাহের পরিমাণও হ্রাস বৃদ্ধি ঘটতে হবে, তাহলে গিয়ে নদীর বহন ক্ষমতাও বাড়বে এবং সেগুলো পলিবালি সেগুলো বহন করে আনতে পারে। বদ্বীপ গঠনের প্রতিবন্ধকতাও কিছু আছে, যেগুলো নাকি বদ্বীপ তোমাকে একটু অল্প আগে একটা পয়েন্টে দেখলাম যে ফট করে ভেঙে যায় নদীগুলো, বদ্বীপগুলো। সে নদীর মোহনার সন্নিকটে নদীর স্রোতের তীব্রত বেগ থাকলে, আবার নদীর মোহনার সন্নিকটে সমুদ্র বক্ষের তীব্র সমুদ্র স্রোতের অভাব, আবার নদীর বাহিত বস্তুভারের অভাব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে বস্তু যদি না থাকে, যে সব নদীতে বহন করার ক্ষমতা কম, সেসব নদীতে কিন্তু কি হবে, বদ্বীপ গঠন হবে না, কিংবা কম থাকে, তার প্রভাবটা, তার যে বেগ সেটা কম থাকে। মোহনার সন্নিকটে জোয়ার ভাটার ব্যাপক প্রভাব, মোহনার সন্নিকটে সমুদ্রে আধিপত্যের গভীরতা বেশি, এই উপরোক্ত প্রাকৃতিক কারণে বদ্বীপ গঠন কার্য কিন্তু বাধাপ্রাপ্ত হয়। বদ্বীপ সমী গঠন, নদীর মোহনায় বদ্বীপ গঠিত হলে জলপ্রবাহের বাধার সৃষ্টি করে, তখন নদীর বিভিন্ন শাখা প্রশাখা বিভক্ত হয়ে বয়ে যায়। বদ্বীপ গঠনের প্রথম পর্যায়ে ভূমিভাগ দ্বীপের ন্যায় অবস্থান করে, তারপর সমুদ্রের ফলে কি ঢেউয়ের পরিবাহিত বালি, কাদা, নুড়ি ইত্যাদি কিন্তু দ্বীপগুলোর চারিদিকে সঞ্চিত হতে থাকে। এর ফলে বদ্বীপগুলো ধীরে ধীরে মূল ভূভাগের সঙ্গে যুক্ত হয়ে বদ্বীপ সমভূমি গঠন করে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাংশে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এইভাবেই গঠিত হয়েছে। জোয়ারের সময় এসব অঞ্চলগুলো সমুদ্রের জলে নিমজ্জিত হয়। এখানে জলজ উদ্ভিদ কিন্তু অনেক দেখা যায়, এবং এইসব অঞ্চলে জালের মতন চারিদিকে বয়ে থাকতে দেখা যায়, এবং এইসব অঞ্চলে কিন্তু জীবিকার কারণে বহু মানুষ কিন্তু এখানে মাছ চাষ কিংবা ঝিনুকের চাষ, তারপর এখানে কিন্তু বিভিন্ন রকমের পর্যটন শিল্পও কিন্তু গড়ে উঠতে দেখা যায়। তাই বদ্বীপ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল, এবং এই সব অঞ্চলে কিন্তু বিভিন্ন রকমের ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক যে প্রভাব, প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা কিন্তু দর্শন করতে পারি। আজকে এই বদ্বীপ পয়েন্টটা শেষ করলাম। এরপর দিন আমি নদীর পুনর্যৌবন লাভ এবং তার ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ, সেগুলো কিন্তু আমি আলোচনা করব। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।